হে বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমরা সামনে রাষ্ট্রবিজ্ঞানের যে লাস্ট পর্ব, আমি তোমাদের সামনে প্রায় 6টা পর্ব তুলে ধরছি। 6টা পর্বের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম কমন প্রশ্নগুলা তুলে ধরছি। যে প্রশ্নগুলোর থেকে তোমাদের কিন্তু এবার এবার না, প্রত্যেক বছর প্রশ্ন আসে। আর বিগত যে টেট পরীক্ষা হইব, প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। কি লিখে কইতেছি, এই প্রশ্নগুলো আমি নিজে পড়ছি, আমার কমন পড়ছে। আর যেগুলো পড়ছি তার সাথে আমি আরো কিছু সংমিশ্রণ করছি, যেগুলো তোমরা দরকার। কারণ আমি অনুভব করছি যে এই প্রশ্নগুলো আরো কিছু অ্যাড করতেইব, যেগুলো তোমরা 25 সালের পরীক্ষা লিগে গুরুত্বপূর্ণ। তো গত 6টা পর্ব তুলে ধরছি, আজকে আরেকটা 7টা পর্ব, আরও আমি কয়েকটা পর্ব তুলে ধরার চেষ্টা করব, যেগুলি থেকে মোটামুটি প্রশ্ন কমন করে যাব। তো আমি যে পর্বগুলো তুলে ধরছি, এগুলো যদি কেউ পড়া যায়, আশা করি তার রাষ্ট্রবিজ্ঞান ফুল কমপ্লিট। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের ক্লাস দেওয়া মোটামুটি কমপ্লিট। তো আজকে তোমাদের সামনে পরবর্তী যে প্রশ্নগুলো আছে, সবগুলো আমি একে একে তুলে ধরব। আশা করি প্রত্যেকটা ভিডিও যে দেখবো, আমার যে 7টা ভিডিও আপলোড আছে লাইফ টাইম লইয়া সবকিছু মিলে, 7টা ভিডিও যে দেখবো, 7টা ভিডিও যে দেখবো, আশা করি তার পেপারটুতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো সমস্যা হইতো না। তো চলো দেরি না করে আজকের মোটামুটি রাষ্ট্রবিজ্ঞানের শেষ পর্বটা আমি কমপ্লিট করে দিই। এরপরে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, আমি যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়েছি তোমরা, এই সাজেশন ওয়াইজ কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পরবর্তী লাস্ট প্রশ্ন আমি তোমরা কইছিলাম যে কি, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর, এটা কইছিলাম। তো আজকের প্রশ্ন মানে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দেওয়ানি মামলা নিষ্পত্তির সর্বনিম্ন আদালত কোনটি? প্রশ্ন, দেওয়ানি মামলা নিষ্পত্তির সর্বনিম্ন আদালত কোনটি? সর্বনিম্ন আদালত হচ্ছে পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত। দেওয়ানি মামলার সর্বনিম্ন আদালত কোনটি? নিষ্পত্তির সর্বনিম্ন আদালত। দেওয়ানি মামলার নিষ্পত্তির সর্বনিম্ন আদালত কোনটি? পঞ্চায়েত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় মানে ভারতের সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়? উত্তর, 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়। পোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? কোন রাজ্যের বা কোন অঙ্গরাজ্যের, আমাদের ভারতবর্ষে অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? ঠিক আছে, তো নিয়োগ করেন কে? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। ঠিক আছে, সেই রাজ্যের রাজ্যপাল অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। ঠিক আছে, রাজ্যপাল কত নং ধারা অনুসারে, প্রশ্ন, রাজ্যপাল কত নং ধারা অনুসারে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? কত নং ধারা অনুসারে? উত্তর, 164, 1 নং ধারা অনুসারে। 164 লাগবে, তারপর ব্র্যাকেটে 1 নং ধারা অনুসারে রাজ্যপাল কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় প্রধান প্রশাসক হিসেবে কে ভূমিকা পালন করেন? মানে রাজ্যসভা প্রধান প্রশাসনিক হিসেবে, মানে রাজ্য মানে কোনো অঙ্গরাজ্যে, মানে অঙ্গরাজ্যের মধ্যে, প্রশ্ন, কোনো অঙ্গরাজ্যের মধ্যে প্রধান প্রশাসনিক হিসেবে কে মুখ্য ভূমিকা পালন করেন? তাহলে কে লাগবা? মুখ্য সচিব। মানে ঠিক আছে, মানে কোন অঙ্গরাজ্যের মধ্যে প্রশাসনিক প্রধান হিসেবে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? মুখ্য সচিব। ঠিক আছে, পরের প্রশ্ন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? হচ্ছে জেলা পরিষদ। না না, সরি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, তো আমি আর একটা আপডেট দিয়ে দিই এই ভিডিওর মাঝখানে তোমরা, ত্রিপুরার যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে, এই ব্যবস্থা নিয়ে জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, মেয়ে পঞ্চায়েত, মোটামুটি নগর পঞ্চায়েত, সবগুলা নিয়ে একটা ক্লাস দেবো। ঠিক আছে, একটা ক্লাস সম্ভব হইলে একটা, না হলে 2টা বা 3টা আইব, 4টে আইব, যতটা সম্ভব। ঠিক আছে, ক্লাস কমপ্লিট না হইলে। ঠিক আছে, মোটামুটি সুদা কথা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আমি ক্লাস আপলোড করব। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন, ভারতের সংবিধান, ঠিক আছে, প্রথম কবে সংশোধন করা হয়? ভারতের সংবিধান প্রথম কবে সংবিধান করা হয়? ঠিক আছে, 1951 সালে প্রথম ভারতের সংবিধান সংশোধন করা হয়। ঠিক আছে, 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি সংবিধানে কত নং ধারায় উল্লেখ আছে? ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? তো উত্তরটা কি হবে? 368 নং ধারায়।
ঠিক আছে। পার্ট কত নিচে লাগবে পার্ট 20, ঠিক আছে। এরপরে লাগবে স্টার দিয়ে লাগবে সংবিধান সংশোধনের 3টা পদ্ধতি আছে, ঠিক আছে। প্রশ্ন, ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? 1951 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটি কত নং ধারায় উল্লেখ আছে? 368 নং ধারায়। এরপর নিচে লাগবে স্টার দিয়ে লাগবে পার্ট 20-তে উল্লেখ আছে। এরপর লাগবে স্টার দিয়ে সংবিধান সংশোধনের 3টা পদ্ধতি আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভাষার ভিত্তিতে মানে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয়? ঠিক আছে, সপ্তম সংশোধনে, সপ্তম 7তম মানে অ্যামেন্ডমেন্টে, সপ্তম মানে সংশোধনে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয়। কততম সংশোধনে? সপ্তম, ঠিক আছে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা 60 থেকে বাড়িয়ে 62 করা হয় কততম সংবিধান সংশোধনে? হাইকোর্টের যে বিচারপতি রয়েছে, এই বিচারপতিদের কার্যকালের মেয়াদ 60 বছরের যে ছিল, তার কার্যকালের মেয়াদটা বাড়ায় 62 বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? ঠিক আছে, কততম? 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাড়ায় করা হয়েছে। আর একটা আপডেট, তোমরা যে সংবিধান সংশোধনের যে পার্টগুলো আছে, এটা নিয়ে আলাদা ক্লাস দেওয়ার একটা চেষ্টা করো, ঠিক আছে। তোমরা আমার একটু নক করবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্যার এই ক্লাসটি নিয়ে একটা ক্লাস দিলে ভালো, একটু নক করবা, নক করলে আমি একটু আপডেট থাকি, ঠিক আছে। পরের প্রশ্ন, লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বৃদ্ধি করে 545 করা হয়েছে কততম সংবিধান সংশোধনে? ঠিক আছে, লোকসভা আমাদের যে জানি যে আমাদের যে সর্বোচ্চ ভারতের যে একটা তোমাদের লোকসভা রয়েছে, ঠিক আছে, লোকসভা রাজ্যসভা, ঠিক আছে। লোকসভার যে কার্যকলাপ মেয়াদ কত ছিল? 525 থেকে বৃদ্ধি করে কত করা হয়েছে? 545 করা হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? তোমার করা হয়েছে 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করে 545 করা হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলে অভিহিত করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলে অভিহিত করা হয়? কততম? 42 অ্যামেন্ডমেন্টকে কত সালের? 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলে অভিহিত করা হয়। প্রশ্নটা কিন্তু আসতে পারে 100%, ঠিক আছে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের রাজ্যপাল হওয়ার মানে ভারতের কোন রাজ্যের যে অঙ্গরাজ্যের রাজ্যপাল রয়েছে, সেই রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 35 বছর, মানে 35 বছর হলেই তুমি রাজ্যপালের জন্য পদপ্রার্থী হতে পারবে, ঠিক আছে। পরের প্রশ্ন, ঠিক আছে, ভারতের সংবিধান বর্তমানে কয়বার সংশোধন করা হয়েছে? ভারতের সংবিধান বর্তমানে কয়বার সংশোধন করা হয়েছে? ঠিক আছে, এটার আপডেট ভার্সনটা আমার কাছে নাই, তোমরা গুগলে সার্চ করে নিবা ভারতের সংবিধান কবে কত মানে লাস্ট মানে কয়বার সংশোধন করেছে, লাস্ট আজকের ডেট অব্দি, কারেন্ট ডেট অব্দি কতবার সংশোধন করা হয়েছে তোমরা একটু গুগলে সার্চ করে নিবা। তো আমার আপডেট অনুযায়ী 104, আমি যখন প্রিপারেশন করেছিলাম তখন, পরবর্তী সময়টা তোমরা সার্চ করে দেখে নিবা, ঠিক আছে। আর একটা সার্চ করবা ভারতের সংবিধান লাস্ট কবে সংশোধন করা হয়েছে, ঠিক আছে, লাস্ট, ঠিক আছে। তো আমার আপডেট অনুযায়ী 25 জানুয়ারি 2020 সালে লাস্ট সংশোধন করা হয়েছে, ঠিক আছে। বর্তমানের ডেটা, প্রেজেন্ট ডেটটা দিয়ে তোমরা একটু গুগল সার্চ করে নিবা, ঠিক আছে। পরের প্রশ্ন, ভাষা কমিশন গঠিত কার নেতৃত্বে? ভাষা কমিশন গঠিত কার নেতৃত্বে? বিজি খেরের নেতৃত্বে। বিজি খের খের এর নেতৃত্বে ভাষা কমিশন গঠিত হয়, ঠিক আছে। পরের কমিশন, অর্থ কমিশন গঠন করেন কে? ভারতের অর্থ কমিশন গঠন করেন কে? উত্তর, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের জনগণ সংবিধান রচনা করেননি। ভারতের জনগণ সংবিধান রচনা করেননি, সংবিধান রচনা করেন সমাজের উচ্চবৃত্ত এবং শিক্ষিত মানুষ। একথা কে বলেন? গুরুত্বপূর্ণ একটা উক্তি। ভারতের জনগণ ভারতের সংবিধান রচনা করেননি, সংবিধান রচনা করেছেন
সমাজের উচ্চবৃত্ত এবং শিক্ষিত মানুষ। এই কথাটি কে বলে, মানে কে কইছে এই কথাটা? মানে ভারতের জনগণ ভারতের সংবিধান রচনা করছে না, সংবিধান রচনা করছে কেডা? সংবিধান রচনা করছে সমাজের উচ্চবৃত্ত, মানে উচ্চবৃত্ত লোক আর শিক্ষিত ভদ্র লোক, শিক্ষিত সব লোক, যারা শিক্ষিত উচ্চবৃত্ত লোক আছে তারাই সংবিধান রচনা করছে। এগুলো কে কইছে? এই কথাটা কইছে কে বি রাও। কে বি রাও, গুরুত্বপূর্ণ একটা উক্তি। ঠিক আছে, আমার প্রশ্ন ভিডিওটা দেখে তোমরা প্রশ্নগুলো আসতে মানে সেটিংয়ে গিয়া স্পিডটা একটু কমাই দিও, স্পিডটা একটু কমাই দিয়ে সেটা তুমি আস্তে আস্তে ভিডিওগুলা শূন্য, মানে আমার বয়স শুনতে শুনতে তুমি কোশ্চেনগুলো লিখালাম। আমি যে 7টা ভিডিও আপলোড দিয়েছি, 7টা ভিডিও আপলোড দেখলে কেউ যদি দেখে তাইলে তার আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো সমস্যা হইতো না। আর 2-3টা ভিডিও আপলোড দেবো, আমি যে সাজেশন দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আপলোড দেবো 2টা ভিডিও। ঠিক আছে, এগুলো পড়লে তোমার রাষ্ট্রবিজ্ঞান তোমার কমন পড়বই 100%। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দের অর্থ কি? ভারতের যে প্রস্তাবনা রয়েছে সংবিধানের প্রথম প্রস্তাবনা উল্লিখিত আমরা, এই শব্দটার অর্থ কি? উত্তর হইব ভারতীয় জনগণ। আমরা মানে ভারতীয় জনগণ। প্রস্তাবনায় উল্লিখিত আমরা, এর অর্থ হচ্ছে ভারতীয় জনগণ। মোস্ট কমন প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? কবে? উত্তরটা 26শে নভেম্বর। 26শে নভেম্বর। ঠিক আছে, পরের প্রশ্ন, বিধানসভা পরিচালনা করেন কে? বিধানসভা পরিচালনা করেন কে? উত্তরটা কি? অধ্যক্ষ। রাজ্য বিধানসভা আর কি, বিধানসভা অধ্যক্ষ। রাজ্য জনকৃত কমিশনের সদস্যদের কে পদচ্যুত করেন? রাজ্য জনকৃত কমিশনের সদস্যদের কে পদচ্যুত করেন? উত্তর কি? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। রাজ্য জনকৃত কমিশনের সদস্যদের কে পদচ্যুত করেন? উত্তরটা কি? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক আছে, আমার কোনো প্রশ্নে যদি কোনো উত্তর ভুল থাকে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, ভুল থাকতেই পারে। ঠিক আছে, ভুল চান্স কম ভুল থাকা। ঠিক আছে, খুবই চান্স কম। যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করবা যে স্যার এই প্রশ্নটা ভুল, কারণ তুমি যে কমেন্ট করবা এই কমেন্টটা থেকে আরেকজন কিন্তু কারেক্ট আনসারটা পাইয়া যাবে। ঠিক আছে, ভুল থাকার চান্স কম, আমি আবারও বলছি ভুল থাকার চান্স কম, কিন্তু যদি 2-1টা পড়ে, ঠিক আছে, তো তোমরা একটু আমার কয়ে দিবা যে এই মানে ভুল তো থাকবেই না, তবে একটু সজাগ করে দিবা আর কি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন কোন ধারা মানে বাদ করা হয়েছে, মানে বিলুপ্ত করা হয়েছে আর কি? তাহলে কি কি ধারা হইব? 370 ধারা আর 35A ধারা, এই 2টা ধারা ভারতীয় সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন, রাজ্যসভা কে ভেঙে দিতে পারেন? উপরাষ্ট্রপতি। আমরা জানি ভারতের যে রাজ্যসভা রয়েছে, লোকসভা, রাজ্যসভা, তো রাজ্যসভা উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ কিন্তু মানে সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তো উচ্চসভা কে ভেঙে দিতে পারেন? ঠিক আছে, উপরাষ্ট্রপতি চাইলে কিন্তু উচ্চকক্ষ ভেঙে দিতে পারেন। ঠিক আছে, তো এই আসলো তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, তো এবার আমি এগুলো তুলে ধরছি। ঠিক আছে, এবার আমি তোমরা টপিক ওয়াইজ ক্লাস দেবো। ঠিক আছে, টপিক ওয়াইজ কিছু ক্লাস দেবো নেক্সট, মানে ঠিক দেওয়ার চেষ্টা করবো। এটি ছিল তোমরা একটা 7টা ক্লাস দিছি, মোটামুটি 7টা ক্লাস কেউ পড়ে গেলে মোটামুটি রাষ্ট্রবিজ্ঞান কনফার্ম কমন। ঠিক আছে, 100% কমন সে। ঠিক আছে, এই ছিল তোমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে 7টা ক্লাস। এবার সাজেশন অনুযায়ী কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করুন আর টপিক অনুযায়ী কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করুন। এই যে আমি 7টা ক্লাস আপলোড করছি ভালো করে পড়ে এলো, রাষ্ট্রবিজ্ঞান তোমার কমন। ঠিক আছে, আর বাকি যে ক্লাসটা তুমি মোটামুটি দেখা লাগে হয়ে যাবে তোমার রাষ্ট্রবিজ্ঞান কমন। এই ছিল তোমার আজকের ভিডিওটা। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই আমি তোমার সামনে, এই অবধি তোমরা পাশে থাকো। আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা বিভিন্ন গ্রুপে দিয়ে দাও, কারণ সবাই ভিডিওগুলো পাইতে হইব, সবাই পাস করতে হইব। ঠিক আছে।